এ বাড়িতে থাকাকালীন আমি কখনো আমার পরিবারের অভাব অনুভব করিনি। আপনারা সবাই আমার পরিবারের মতো আমাকে আপন করে নিয়েছিলেন। এটা আমি কখনোই ভুলবো না আন্টি। আমি সব সময় আপনাকে মনে রাখবো। দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আগের মতো হাঁটা চলা করেন। ফারজানা আন্টি মুচকি হাসেন। ইরফানের নজর যায় ইয়াসের দিকে। ইয়াস একবারও হীরকে থাকতে বলেনি। ব্যাপারটা ইরফানকে বেশ হতাশায় ফেলে। হীর সকলের কাছে থেকে বিদায় নেয়। শালুক আন্টিও হীরের চলে যাওয়াতে বেশ মন খারাপ করে। যখনই হীর ইয়াসের কাছে যাবে বিদায় নিতে, তখনই ইয়াস এসে বলে, তুমি তো বাড়ি যাবে তাই না? হুম। আমার সাথে চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। হীর ইয়াসের কথায় মনে মনে বেশ খুশি হয়। ইয়াস গাড়ি বের করতেই হীর উঠে পড়ে। হীরেরও এ বাড়ি ছেড়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। পুরো রাস্তায় ইয়াস আর হীরের মধ্যে কোনো কথা হয়নি। হীর ইয়াসকে এতটাও গম্ভীর ভাবেনি যত আজ সে রয়েছে। হীরের বাড়ির সামনে গাড়ি থামতেই সে নেমে পড়ে। আমি যাচ্ছি, ভালো থাকবেন। তুমিও। হীর ধীরে ধীরে তার বাড়ির দিকে পা বাড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে ইয়াস বলে ওঠে, তোমাকে মিস করব। হীরের সারা শরীর কেঁপে ওঠে। তবু সে কিছু না বলে পিছে ফিরে মুচকি হাসি দেয়। ইয়াস চুপ রয় করে নিজের গাড়িতে উঠে ঘন শ্বাস নিতে শুরু করে। অনুভূতিরা ছোটাছুটি করছে, অথচ কোনো এক প্রেয়সীকে দেখলেই তার লুকিয়ে পড়ছে কেন। হীর বাড়িতে প্রবেশ করতেই তার মা হাফসা রহমান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। এতদিন পর মার কথা মনে পড়লো? তোমার কথা সবসময়ই মনে পড়ে মা। আচ্ছা, এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি আহনাফকে ডেকে সবকিছু নিয়ে যেতে বলছি। না মা। হাফসা রহমান অবাক হন। আহনাফ তখন নাস্তার টেবিল থেকে উঠেছে। না মানে? আমি থাকতে আসিনি, আমি এখনই চলে যাব। কোথায়? আমার হসপিটালের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করেছি, ওখানেই থাকবো। হঠাৎ করে আহনাফ বলে ওঠে, কয়েকদিন পরই আমি চলে যাচ্ছি। এই তো মাত্র কয়েকটা দিন। আশা করি এই কয়েকদিন এই বাড়িতে থাকতে সমস্যা হবে না। হাফসা রহমান প্রচণ্ড রেগে ওঠেন। এসব কি হচ্ছে আহনাফ? আমি জানি মা, আমি আছি বলেই হীর এখানে থাকতে চাচ্ছে না। হীর বলে ওঠে, ভুল ভাবছিস আহনাফ, আর কত ভুল ভাববি আমায়। আহনাফ কোনো কথা না বলে বের হয়ে যায়। হাফসা রহমান প্রচণ্ড দুঃখে বলেন, মন খারাপ করো না হীর, আহনাফকে আমি মানিয়ে নেব। হীর তার মায়ের দিকে তাকায়। তার চেহারা মলিন। সে তার মাকে কষ্ট দিতে চায়নি। তার হীর হেসে তার মাকে এ বাড়িতে থাকতে বলে বলে জানায়। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেছে। আজ আহনাফ এবং ইরফানের ফ্লাইট। ইরফানের মা নানা আয়োজনে মুখর হয়ে আছেন। আজ তার একমাত্র ছেলে বহুদূর চলে যাচ্ছে। তার সাথে শারমিন সুলতানাও আজকে রান্নাবান্নায় সাহায্য করছেন। অন্যদিকে ইরফানের বাড়িতেও ফারজানা খান তার ছেলের আশেপাশেই থাকছেন। ইরফান হাসি খুশি থাকলেও তার মনে পরিবারকে ছেড়ে যাওয়ার দুঃখ বিরাজ করছে। হীরের সামনে নিশাদ বসে আছে। নিশাদ খুশিতে উপচে পড়ছে। হীর অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু খুশিতে নিশাদ কিছু বলতে পারছে না। হীরেরও নিশাদের খুশি দেখে আগ্রহ বেড়ে যাচ্ছে। নিশাদ ধীরে ধীরে হীরের দিকে তার হাত বাড়ায়। হীর তাকিয়ে দেখে তার আঙুলে আংটি। কি এটা? নিয়াজ পরিয়ে দিয়েছে। মানে? মানে নিয়াজ আমাকে বিয়ে করতে চাচ্ছে। হীর খুশিতে তার নিজের মুখ চেপে ধরে। আধো এত বিশুদ্ধ প্রেমিক দুনিয়াতে আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, নিয়াজের পরিবার রাজি? নিশাতের মুখটা চুপসে যায়। বলতে পারছি না, কিন্তু নিয়াজকে সব বলার পর নিয়াজ বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু যেহেতু গর্ভবতী অবস্থায় বিয়ে জায়েজ নয়, তাই নিয়াজ বলেছে বাচ্চা হবার পর সে আমাকে বিয়ে করবে। ইনশাল্লাহ। হীর নিশাতের দিকে তাকিয়ে রয়। নিয়াজ তার মন রক্ষা করবে তো? ভাঙতে দিবে না তো? অন্যদিকে সন্ধ্যা ঘনিয়ে আসত। রাত 8টায় আহনাফ এবং ইরফানের ফ্লাইট। তারা বেরিয়ে সর্বপ্রথম ইয়াসের সাথে দেখা করে। একটু পর ইয়াসের মিটিং। তার অনেক আফসোস। ইচ্ছে ছিল এয়ারপোর্টে গিয়ে তাদের বিদায় দেবে। ইরফান প্রচণ্ড শক্ত করে ইয়াসকে জড়িয়ে ধরে। তার চোখ ভিজে আসছে।
বাবা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার বড় ভাই বাবার মতোই তাকে স্নেহ করে এসেছে। নিজের যত্ন নিবি কেমন? যে কোনো সমস্যায় আমাকে কল দিবি। তোর ভাই সব সময় তোকে সাহায্য করার জন্য প্রস্তুত। আর 40 মিনিট বাকি। সকলে অপেক্ষা করছে হীরের জন্য। ইরফানের শরীর কাঁপছে, সে হীরকে কিছু একটা বলবে। সে নিজেও জানে না হীর রাজি হবে কিনা। হঠাৎ সকলে চেয়ে দেখে সাদা অ্যাপ্রনে হীর দৌড়ে এদিকটায় আসছে। এসে সে হাঁপাতে শুরু করে। আমি অনেক দুঃখিত দেরি করার জন্য। ইরফান মুচকি হাসে। সমস্যা নেই হির, তুমি সঠিক সময়ে এসেছো। রাইয়ান বলে ওঠে। তোমরা কি এখন বসবে? রাইয়ান কথায় আহরাফ বলে, না ধন্যবাদ, আমার মতে এখন যাওয়া ভালো। আহনাফ হাত দিয়ে তার ব্যাগ ধরে। চলো ইরফান। আহনাফ সকলের কাছ থেকে বিদায় নেয়, সাথে হীরের কাছ থেকেও। সে হীরের কাছ থেকে গম্ভীর মুখে বিদায় নিয়ে ইরফানের সাথে রওনা হয়। রাইয়ান হীরকে বলে, মন খারাপ করো না হির। হাজারো কষ্টের ভিড়ে হীর বলে, হয়তো এটাই ছিল আমার কপালে। রাইয়ান মুচকি হাসে। যাওয়া যাক। হীর মাথা নাড়ায়। সকলে একসাথে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। হীর ভাবতে শুরু করে আহনাফ কি পারতো না অন্তত একবার যাওয়ার আগে একবার হীরের সাথে সব মিটমাট করে নিতে। হীরের চোখে জল এসে পড়ে। সে খুব কষ্টে তার চোখের পানি আটকায়। হঠাৎ পেছন থেকে আহনাফের চিৎকার। ইর। সকলে দ্রুত পিছে ফিরে, সাথে হিরো। আকাশি রঙের শার্টে আহনাফ দৌড়ে আসছে। ছোট থেকে একটু পরিশ্রম করলে আহনাফের গাল লাল হয়ে যেত, এখনো তাই। সে এসে হীরের সামনে দাঁড়ায়, অসহায় কণ্ঠে বলতে শুরু করে, আমাকে মাফ করে দে হির, অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক সহ্য করেছিস তুই। ভাই হয়ে তোকে কখনো সাপোর্ট করিনি, আমাকে মাফ করে দে। আর রাগ করে থাকিস না প্লিজ। হীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে খুব আবেগে আহনাফকে জড়িয়ে ধরে। আহনাফও ভালোবেসে হীরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ইরফানের একটি কথা মাথায় আসে। হীর এবং আহনাফ একে অপরকে ছাড়তে ইরফান হীরের উদ্দেশ্যে বলে, হির তোমাকে কিছু বলতে চাই। হীর বলে, অবশ্যই বলো। সকলের থেকে খানিকটা দূরে গিয়ে ইরফান বলে, আমি জানি না আমার কথা শুনে তোমার অনুভূতি কেমন হবে, তবে আমার মনে হয় আজকে যদি আমি এই কথাটা তোমাকে না বলি হয়তো আর কখনো বলতে পারবো না। হীর প্রচণ্ড অবাক হয়ে যায়। সে প্রচণ্ড আগ্রহ নিয়ে ইরফানের দিকে তাকিয়ে রয়। এদিকে ইরফান বলতে বলতে বারবার কেঁপে উঠছিল। সে কি করে বলবে তার মনের কথা। দূর আকাশে অজানা মেঘের মতো নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল আহনাফ এবং ইরফান। এর সাথে হাফসা রহমান এবং ফারজানা খানের মনের গভীর থেকেও যেন কিছু একটা হারিয়ে গেল। তারা বুঝতে পারছে না, কিন্তু আন্দাজ করতে পারছে। অন্যদিকে সকলকে রেখে হিরো ইরফানের বলা জায়গায় ঝড়ের গতিতে রওনা দিল। ইরফান বেশ চিন্তিত। তার প্ল্যান যদি সফল না হয়, যদি কোনো গন্ডগোল পেকে যায়, আহনাফ তাকে আশ্বাস দেয়। ইয়াসের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ইরফান ইয়াসকে ডেকে বলে, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই। অবশ্যই বলে ফেল। ইরফান প্রচন্ড সাহস নিয়ে বলে ওঠে, হির তোমাকে ভালোবাসে। ইরফান চুপ করে রয়। সে ইয়াসের দিকে তাকিয়ে দেখে ইয়াস তার দিকে অবাক হয়ে তাকিয়ে। আমি সত্যি বলছি। তুই কিভাবে জানলি? সেদিন হিরের মন খারাপ দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছে জয়িতি নাকি তোমাকে ভালোবাসে, আর ও এটাও ভাবতো যে তুমিও জ্যোতিকে ভালোবাসো। পরে বিষয়টা আমি ওকে ক্লিয়ার করতেই ও বলে ও তোমাকে ভালোবাসে। ইয়াস চুপ করে রয়। ভাইয়া তুমি কি হিরকে ভালোবাসো? তুই মিথ্যা বলছিস। হীর আমাকে ভালোবাসে না। ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আমাকে বিশ্বাস করছো না? ঠিক আছে, যদি আজকে রাত 8টায় হির আমাদের বাড়ির বাগানে আসে তাহলে বুঝে নিবে ও তোমাকে ভালোবাসে। ইরফান এতটুকু বলেই চলে যায়। আরেকদিকে সে হীরকে বলে, হির, ইয়াস ভাইয়া তোমাকে ভালোবাসে। কি কি বলছো এসব? সত্যি বলছি। হীরের মাথার উপর আকাশ যেন ভেঙে পড়ে। ইরফান কি বলছে এসব? ইয়াশ বলেছে? বলেনি, জোর করে মুখ থেকে বের করেছি। ভাইয়া ভাবতো তুমি আর রাইহান ভাই একে অপরকে ভালোবাসো। এরপর বিষয়টা বোঝাতেই সে বলে দেয় সেই তোমাকে পছন্দ করে। আমার বিশ্বাস হচ্ছে না।
তাহলে 8টা বাজে আমাদের বাড়ির বাগানে যাও। ভাইয়া অপেক্ষা করছে তোমার জন্য, তোমার মুখ থেকে হ্যাঁ বা না শোনার জন্য। যাও। হীর সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। ইরফান আর আহনাফ চলে যায়। ইরফানের মন ছটফট করছে কি হবে এখনই জানার জন্য। দুজনের মনে আশা দিয়েছে যদি উল্টো কিছু হয়। এদিকে রায়ান ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। সে হাফসার রহমান এবং শারমিন সুলতানাকে নিয়ে বাড়ি ফিরছে। আজ তারা হীরের বাড়িতেই থাকবে, কিন্তু তার চিন্তা হীরকে নিয়ে। কাউকে না বলে এভাবে কোথায় চলে গেল সে? এতবার কল করার পরেও কল কেন ধরছে না? হীর তখন মাত্র এসে পৌঁছায় খান বাড়িতে। সে দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার। তার নজর যায় বাগানের দিকে। গেট যেহেতু খোলা আছে, বাগানে তার মানে নিশ্চয়ই কেউ আছে। হীর গিয়ে বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা বাড়িতে কেউ আছে? ছোট সাহেব আছে? হীর ভেতরে চলে যায়। সে সোজা বাড়ির বাগানে গিয়ে দেখে ইয়াশ চুপ করে একদিকে দাঁড়িয়ে আছে। মাত্রই সে অফিস থেকে এসেছে, জামা কাপড়ও বদলায়নি। হীরের হৃদয় কেঁপে উঠছে, তার শ্বাস ঘন হয়ে যাচ্ছে। হঠাৎ ইয়াশের নজর পড়ে হীরের দিকে। ইয়াশ অবাক হয়ে যায়। এসো হীর। হীর স্তব্ধ। ইয়াশ মুচকি হাসে। নীরবে হীর ইয়াশের দিকে এগোয়। হুট করেই সে ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশ অবাক হয়ে যায়। ভাবিনি জীবনের কঠিন সময় পার হতে না হতেই আবারও কারো প্রেমে পড়ে যাব। মনের গহীনে কারো জন্য জায়গা তৈরি করে ফেলবো। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ইয়াশ। ইয়াশ চোখ বন্ধ করে হীরকে জড়িয়ে ধরে। স্বপ্ন পূরণের আগেই বাবা মারা যায়। মায়ের ভালোবাসায় এত দূর এসেছি। আজ তোমার ভালোবাসায় নিজেকে সমর্পণ করে দিলাম। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে পবিত্র করে নাও। আমি শুদ্ধতম পুরুষ হতে চাই। ভালোবাসা বলে কয়ে আসে না। কেউ জানে না কে কার প্রেমে পড়বে। কখনো বা মানুষ এক দেখতে কাউকে ভালোবেসে ফেলে, আবার কেউ ধীরে ধীরে ভালোবেসে ফেলে। হীর তার মধ্যে কোনোটাই নয়। তার ভালোবাসার কারণ তার গভীর অনুভূতি। সে নিজ ইচ্ছায় ইয়াশকে ভালোবাসেনি। বেশিরভাগ মানুষ হুট করেই কারো প্রেমে পড়ে যায়। হীর হচ্ছে সেই বেশিরভাগ শ্রেণীর মানুষের মধ্যে। সে অনুভব করেছে অতীত বারবার ফিরে আসে না। রিভাত কখনো ইয়াশের মাঝে ফিরে আসবে না। হীর বলে ওঠে, ভালোবাসলে সোজা বলে দিতেন, অপেক্ষা করার কি আছে? ভালোবাসার প্রমাণ দিতে কেউ অপেক্ষা করে? অপেক্ষা তো করতে হতোই। তোমার মুখ থেকে ভালোবাসি শুনতে চেয়েছিলাম, কিন্তু তাই বলে এত দূর থেকে এসে বলতে হবে? আমিও আপনার মুখ থেকে শোনার জন্যই এসেছি। বুঝলাম না ঠিক। ইরফান যে বলল আপনি আপনার মনের কথা বলার জন্য বাগানে অপেক্ষা করছেন। কি? ও তো আমাকে বলেছে তুমি আমাকে তোমার মনের কথা বলার জন্য বাগানে আসতে বলেছো। হীর এবং ইয়াশ একে অপরের দিকে তাকিয়ে রয়। হুট করে একসাথে দুজনে হেসে ওঠে। ইরফানের মাথায় এরকম শয়তানি বুদ্ধি থাকবে তারা চিন্তাও করেনি। এক রজনী যেন সেজে উঠেছে হীর এবং ইয়াশের হাসিতে। এই সময় থেমে থাকুক, ভালোবাসা অটুট থাকুক। দেখতে দেখতে সময় 6 মাস কেটে গেল। ফারজানা খান এখন টুকটাক জিনিস ধরে দাঁড়িয়ে থাকতে পারে। মাঝে মধ্যে বাচ্চাদের মতো 1 পা 2 পা করে হাঁটেন। এদিকে হীর এবং ইয়াশের সম্পর্ক আরও অটুট হতে থাকে। হীরও বেশ হাসি খুশির সময় পার করতে থাকে। ইতিমধ্যে পুরো পরিবার হীর এবং ইয়াশের সম্পর্কের ব্যাপারে সবাই জানে। এমনকি সবাই এর সম্পর্ক নিয়ে বেশ খুশি। বর্তমানে ইয়াশের সব চেষ্টা তার কোম্পানির জন্য। যে করেই হোক নিজের কোম্পানিকে দেশের সব জায়গায় তুলে ধরতে চায় সে। এই কারণে কয়েকদিনের মধ্যেই তাকে আমেরিকা যেতে হবে। ব্যাপারটা ফারজানা খান মানতে পারছেন না। তবু ইয়াশের কথার অবাধ্য তিনি হতে পারবেন না। ইয়াশের কোম্পানি থেকে কেবল ইয়াশ না, বরং কোম্পানির অনেকে ইয়াশের সাথে আমেরিকা যাচ্ছে। হীরের মন বেশ খারাপ, যেটা ইয়াশ জানে। এজন্য সে হীরকে নিয়ে এই কয়েকটা দিন অনেক জায়গায় ঘুরেছে। সে হীরকে সবসময় এই আশ্বাসটাই দিয়ে এসেছে, কখনো যদি তার মৃত্যু আসে তবুও সে হীরের সাথে বেইমানি করবে না, তাকে ছেড়ে যাবে না। গতকাল ইয়াশের ফ্লাইট ছিল। আমেরিকা গিয়ে সে প্রথমে ফারজানা খানকে, এরপর হীরকে জানায়। ফারজানা খান বেশ একলা হয়ে যান, যার কারণে হীর ঠিক করেছে সে কয়েকটা দিন ইয়াশের বাড়িতেই থাকবে। ফারজানা খান যাতে নিজেকে একা মনে না করেন তার জন্য হীর নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে। ইয়াশেরও মন তেমন একটা সেখানে টিকছিল না। যেখানে তার আপন বলতে কেউ নেই সেখানে মন কি করে টিকবে? তবে হয়তোবা সে একটা ভুল করে ফেলেছে।
আর সেটা হলো হীরকে না বলে জ্যোতিকে ওর সাথে করে নিয়ে আসা, যেটার জন্য তাকে কেন একদিন মূল্য দিতে হবে, হয়তোবা চরম মূল্য। তাহলে ইয়াশ দেশে ফিরে আসলেই তোমরা বিয়ে করছো? হীর মুচকি হেসে কফির কাপটা হাতে তুলে চুমুক দেয়। সেটাই তো বললো। ঠিক আছে, তবে বুঝলাম না হুট করে ইয়াশের কি এমন হলো যে বিয়ের জন্য এত তাড়াহুড়ো করতে লেগেছে? হীর চুপ করে রয়। তার মাথায়ও রায়ানের মতো একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সকাল হতেই হীরের মা হীরের রুমে হুট করে এসেই করা নাড়ে। হীর এতে বেশ অবাক হয়ে যায়, কারণ হাফসা রহমান কখনোই এত সকাল সকালে হীরের রুমে আসেন না, কারণ তিনি জানেন হীর রাত করে ঘুমায়, তাই তিনি কখনো সকাল সকাল হীরকে বিরক্ত করে না। হীর তখন বিছানা ছেড়ে উঠে দরজা খুলে। হাফসা রহমান বলে ওঠেন, হীর, ইয়াস তোমার বাবাকে কল দিয়েছিল। হীর অবাক হয়ে যায়। বাবাকে কল দিয়েছিল, দিয়ে কি বলেছে? বলেছে আগামী মাসে সে দেশে ফিরেই তোমাকে বিয়ে করতে চায়। হীর চমকে ওঠে। হুট করে ইয়াসের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ সে ঠিক খুঁজে পেল না। ইয়াসের এই প্রস্তাব চারিদিকে ছড়াতে তেমন একটা সময় রাখে না। রায়ানের কানেও ব্যাপারটা যেতেই সে হীরকে হসপিটালের কাছাকাছি একটা রেস্টুরেন্টে ডাকে। রায়ান দাঁড়িয়ে যায়। অগ্রিম শুভকামনা হীর। ধন্যবাদ। তুমি কি উঠবে? আরও কিছুক্ষণ বসি। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আচ্ছা, মামিকে আমার সালাম দেবে। অবশ্যই। রায়ান চলে যায়। হীর সেদিকেই বসে ইয়াসকে নিয়ে ভাবতে থাকে। বাড়িতে গিয়ে রায়ান দেখতে পায় শারমিন সুলতানা বসে টিভি দেখছেন। রায়ান এই সময়ে দেখতে পেয়ে সে চমকে ওঠে। রাইয়ান, বাবা কোনো সমস্যা হয়েছে নাকি? না মা, আমি ঠিক আছি। অফিসের জন্য কিছু দরকারি কাগজ নিতে এসেছিলাম আর কি। আচ্ছা। রায়ান সিঁড়ি বেয়ে উঠতে পেছন থেকে শারমিন সুলতানা বলেন, রাইয়ান। রায়ান দাঁড়িয়ে গিয়ে পিছে ফিরে। হ্যাঁ। আগামী মাসে ইয়াশ ফিরছে। ইয়াশ এসেই নাকি হীরকে বিয়ে করবে। ভালো তো। আমি চাচ্ছি এবার তোমার জন্য একটা মেয়ে খুঁজতে, একটা লক্ষ্মী মেয়ে, কি বলো? রায়ান পিছে ফিরে। শারমিন সুলতানার চেহারার এতটা আগ্রহ দেখে সে শান্ত হয়ে যায়। আমার কোনো আপত্তি নেই। রায়ান কথাটা বলেই নিজের রুমের দিকে পা বাড়ায়। এরপর সে তার শার্টের ওপরের বোতাম খুলে বিছানায় বসে হাঁপাতে থাকে। ভাগ্যের কি পরিণাম! হয়তো কখনোই হীর বুঝতে পারবে না রায়ানের মনের মাঝে লুকিয়ে থাকা হীরকে নিয়ে বোনা ভাবা ছোট্ট ছোট্ট ভালোবাসা। হীরকে নিয়ে বোনা ছোট্ট ছোট্ট ভালোবাসা হয়তো সে কখনোই জানবে না, কখনো কল্পনাও করবে না। শারমিন সুলতানার শরীর খুব একটা ভালো না। তিনি নিজের শরীরের দুর্বলতা অনুভব করছে। রায়ানকে তিনি এই ব্যাপারে তেমন কিছুই জানায়নি। অযথা ছেলেটাকে চিন্তায় ফেলা তার উচিত হবে না। তার এই দুর্বলতার মূল কারণ হয়তোবা চিন্তা। তিনি ভেবে চলেছেন তার কি বলা উচিত হবে যে রায়ান শালুকের ছেলে। শালুক কি সেটা মেনে নেবে, নাকি তাকে ঘৃণা করবে? শারমিন সুলতানা সারা রাত পার করে দেন এটা ভেবে ভেবে। আশেপাশের মানুষ তো তাকে ঘৃণার চোখে দেখবে। রায়ান তাকে মেনে নিতে পারবে তো? আগের মতো মায়ের চোখে দেখবে, নাকি ঘৃণা করবে নিজের মায়ের থেকে তাকে কেড়ে নেওয়ার জন্য? অন্যদিকে শালুকের মনে এখনো হাহাকার তার ছেলের জন্য। মাঝে মধ্যে সে ভাবে তার ছেলে বেঁচে নেই, আবার মনে হয় তার ছেলে আছে। সে মনে মনে প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, আপনি আমার ছেলের সাথে একবার হলেও আমার দেখা করিয়ে দিন। আমি তার চেহারা দেখতে চাই, তার মুখ থেকে মা ডাক শুনতে চাই। শালুক তখন রান্নাঘরে প্লেট ধুচ্ছিল। হঠাৎ তখন বাড়ির কলিং বেল বেজে ওঠে। সোফার রুম থেকে ফারজানা খান শালুককে ডাকেন। শালুক দ্রুত হাত মুছে ছুটে আসে দরজা খোলার জন্য। দরজা খুলতেই সে সামনে রায়ানকে দেখতে পায়। ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ বাবা, এসো ভেতরে এসো। ফারজানা আন্টি আছেন? এই তো বসে আছে। রায়ান ফারজানা আন্টির দিকে তাকায়। ফারজানা আন্টি রায়ানকে দেখে উঠতে নেয়। উঠতে হবে না আন্টি। ফারজানা আন্টি বলে ওঠেন, এতদিন পর তোমাকে দেখে খুশি হলাম। ব্যস্ততায় আসলে আসা হয় না আন্টি, আজকেও একটা কাজে এসেছি। হ্যাঁ বলো।
ইয়াসের অফিসের কিছু ফাইলের প্রয়োজন। ইয়াস হয়তো আপনাকে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিল। আমি সেগুলো বের করে রেখে দিয়েছি। তোমার যেটা প্রয়োজন সেটা নিতে পারো। শালু, তুমি রায়ানকে নিয়ে যাও। শালুক রায়ানকে নিয়ে ইয়াসের রুমের দিকে যায়। ইয়াসের রুমে আসতেই শালুক কয়েকটা ফাইল রায়ানের হাতে দেয়। ধন্যবাদ আন্টি। রায়ান ফাইলগুলো দেখতে থাকে। শালুক তার দিকে তাকিয়ে কেন জানি রায়ানের দিকে তাকাতে তার ভালো লাগে। হঠাৎ তার চোখ যায় রায়ানের কপালে। আচ্ছা বাবা, জি আন্টি। তোমার কপালটা কিসের দাগ? ছোটবেলায় বিছানা থেকে পড়ে গিয়ে কেটে গিয়েছিল। আচ্ছা। শাহরুখ ভাবতে থাকে তার ছোট্ট ছেলেটার কপালেও এরকম দাগ ছিল, তবে সেটা জন্মদাগ। সে দীর্ঘশ্বাস ফেলে। হীরের হাতে 2 কাপ কফি আর ট্রেতে কিছু নাস্তা রয়েছে, সেটা নিয়ে এসে তার রুমে প্রবেশ করে। পিয়াসা বসে বই পড়ছে। অনেকদিন পর তার সাথে হীরের দেখা। এইসবের কি দরকার ছিল হীর? কতদিন পর আসলে সামান্য কিছু ব্যবস্থা করলাম, তাতেও এমন করছিস? আচ্ছা বস। পিয়াসা হীরের হাত ধরে তাকে তার সামনে বসায়। তুই কি এক্সাইটেড? কেন? কেন মানে, আর কয়েকদিন পর তোর আর ইয়াসের বিয়ে। আশ্চর্য, এখনো ইয়াশ ফিরেনি আর তুই বিয়ে নিয়ে কি অনুভূতি সেটা জিজ্ঞেস করছিস? এমনি জানতে ইচ্ছে হলো আর কি। হুট করেই হীরের কাপ থেকে খানিকটা কফি হীরের জামায় লেগে যায়। হীর পিয়াসাকে বলে দ্রুত ওয়াশরুমে চলে যায় জামা থেকে কফির দাগটা ওঠাতে। হীরের ফোন পিয়াসার সামনেই রাখা ছিল। একটু পর হঠাৎ হীরের ফোনে অচেনা এক নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। পিয়াসার তাকিয়ে দেখে হীরের ফোনে সেই নম্বর সেভ করা নেই। সে মোবাইলটা হাতে তুলে ছবিগুলোর দিকে তাকাতেই তার বুকটা ধক করে ওঠে। একে একে সব ছবি দেখার পর তার শরীর দুর্বল হয়ে পড়ে। এটা সে কি দেখলো? হীর ওয়াশরুম থেকে এসে পিয়াসাকে এভাবে থ হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, পিয়াসা ঠিক আছিস? হীর, এই ছবিগুলো তোর হোয়াটসঅ্যাপে? হীর তার ফোন বের করে হোয়াটসঅ্যাপে গিয়ে ছবিগুলো দেখতে থাকে। তার মুখের ভাষা বন্ধ হয়ে যায়। তার চোখ থেকে রাগে আর ঘৃণায় অশ্রু বের হয়। তাহলে কি তার জীবনে পুনরায় রিফাত ফিরে আসে? রায়ান অফিসে বসে তার কাজ শেষ করার পর্যায়ে চলে এসেছিল। তখনই তার রুমে কেউ কড়া নাড়ে। রায়ান শান্ত কণ্ঠে বাইরের অপরিচিত ব্যক্তিকে ভেতরে আসার অনুমতি দেয়। বাইরের ব্যক্তিটি ভেতরে আসতেই রায়ান একটু চমকে যায়। সে চেনে এই লোককে। আপনি সাগর আঙ্কেল? হ্যাঁ, আমি সাগর। রায়ান দাঁড়িয়ে যায়। আপনি আর বাবা দুজনেই তো হুট করে কোথাও চলে গিয়েছিলেন, তাই না? আজ এসেছি সেই কাহিনী বলতে। রায়ানের ঘাম ছুটে যায়। কেন তার জানা নেই। সে লোকটির দিকে তাকিয়ে রয়, যার চেহারায় সাদা রঙের চাপদারি, বয়সের ভাঁজ। কি বলতে চায় সে? মানুষ সবসময় ভুল সিদ্ধান্ত নেয় কখন জানেন? যখন সে হতাশায় ভোগে অথবা রেগে থাকে। সাধারণ কোনো রাগ না, ভয়ানক রাগ। তখন তার মস্তিষ্ক এক প্রকার অচল হয়ে পড়ে। তার মাথায় সেই খারাপ চিন্তাটাই ঘুরতে থাকে। একসময় সে ভুল কাজ করে ফেলে, কিন্তু তার মন সেটা বোঝে না। হীরের কাছে যদি সেদিন ইয়াশ এবং জ্যোতির ঘনিষ্ঠ ছবিগুলো অপরিচিত নম্বর থেকে কেউ না পাঠাতো, তাহলে হয়তো সে কখনোই জানতো না যে ইয়াশের সাথে জ্যোতিও আমেরিকা গিয়েছে। হীর জানতে চায়নি ইয়াশের কাছে কিছুই। সে ভাবতে থাকে, প্রথম প্রেমিক পুরুষ শেখায় কখনো মন থেকে কারো প্রেমে পড়তে না, আর দ্বিতীয় প্রেমিক পুরুষ পুনরায় সেই শিক্ষাটাই মনে করিয়ে দেয়। হীরের হয়তো সেই বিবেক কাজ করেনি। সে আবেগের বশে পুনরায় সেই ভুলে পা দিয়েছে। তার সকল ঘৃণা এখন সম্পূর্ণটা ইয়াশকে জুড়ে। হীরের খেয়ালে আছে সেই 5টা ছবি, যেখানে প্রথমটায় জ্যোতি ইয়াশের শার্ট ধরে দাঁড়িয়ে, দ্বিতীয়টায় ইয়াশ বিছানায় শুয়ে, তার বুকে জ্যোতির মাথা। এরকম কিছু ছবি মূলত হীরকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। কিন্তু শেষবারের মতো সে আবারও আরেকটা চান্স খোঁজে। এবার আর সে সেই সব প্রতারকদের কাছে নিজেকে একা দেখাতে চায় না। সে দেখাতে চায় মানুষ হতাশায় ভেঙে চুরে একবারই যায়, কিন্তু মানুষকে যা দেখানো হয় মনের গভীরে কি সেই আনাগোনাই ছুটতে থাকে। দেশের মাটিতে ইয়াশ কয়েক মাস পরে আবারও পা রাখে। এবার সে নিজের মন থেকে শ্বাস নিতে পারছে, কিন্তু তার বুকে পাথর বেঁধে আছে। হীরের পরিবার তার সাথে হঠাৎ করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। ব্যাপারটা তার মা ফারজানা খানকে জিজ্ঞেস করতেই ফারজানা খান এড়িয়ে যান। ঠিক সেই রকম ইরফানও এড়িয়ে যায়।
কেউই তেমন আর ইয়াসের সাথে যোগাযোগ রাখতে চায় না। এই কয়েকটা দিন যে তার কেমন গেছে সেটা সেই জানে। এয়ারপোর্টে দাঁড়িয়ে সে দেখে তাকে রিসিভ করতে কেউই আসেনি। এভাবে মানুষ কি করে কাউকে দূরে ঠেলে দিতে পারে? ইয়াস একটা গাড়ি নিয়েই তার বাড়িতে রওনা দেয়। বাড়িতে পৌঁছাতেই ফারজানা খান তাকে দেখে প্রচণ্ড খুশিতে জড়িয়ে ধরে। এতদিন পর বড় ছেলেকে কাছে পেয়ে সে মহা খুশি। তিনি তখন হাঁটতে পারেন, ঠিক ততটা ভালো না যতটা সাধারণ মানুষ হাঁটে, তবে চলাফেরা অনেকটা জড়তা এখনও রয়েছে। শালুক আন্টিও তাকে দেখে অনেক খুশি হয়। তিনি ইয়াসকে ফ্রেশ হয়ে নিচে আসতে বললে ইয়াস জবাব দেয় সে আগে হীরের সাথে দেখা করে আসবে। ইয়াসের কথায় সকলের মুখ চুপসে যায়। ইয়াস ব্যাপারটা বুঝতে পেরে প্রশ্ন করে, আচ্ছা হীর, আর ওর পরিবারের কি কোনো সমস্যা হয়েছে? ওরা আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে কেন? শালুক আন্টি জবাব দেয় না। ফারজানা খান গম্ভীর মুখে বলেন, প্রশ্নটা তোমার নিজেকে নিজে করা উচিত ইয়াস। ইয়াস অবাক হয়ে যায়, সে বুঝে উঠতে পারে না কি করেছি আমি। ফারজানা খান জবাব দেয় না। ইয়াস কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শাহরুখ আন্টি ভয় পাচ্ছেন, কিন্তু তিনি ইয়াসকেও অবিশ্বাস করতে পারছেন না। ইয়াস এসে হীরের বাড়িতে উপস্থিত হয়। বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাতেই হীরের বাড়ির কাজের লোক দরজা খুলে দেয়। ইয়াস হীরের কথা জিজ্ঞেস করার আগেই হীরের মা হাফসা রহমান এসে উপস্থিত হন। কি চাই? হাফসা রহমানের কড়া প্রশ্ন শুনে ইয়াস থমকে গেলেও জিজ্ঞেস করে, হীর কোথায়? ওকে দিয়ে তোমার কি? আন্টি, আপনি এভাবে কথা বলছেন যে, আর আপনাদের আমার সাথে যোগাযোগ বন্ধ করার কারণ? সাধু সেজে বসে থেকে মানুষের মন ভাঙার ব্যবসা কবে থেকে শুরু করেছো? তোমার কাছ থেকে এটা আশা করিনি। ইয়াসের মাথায় কিছু ঢুকছে না। হাফসা রহমান আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। ইয়াসের পাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটি বলে ওঠে, হীরাপ্পা রায়ান ভাইয়ের বাড়িতে। সত্যি? হ্যাঁ। ইয়াস আর কিছু না বলে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে পেছন থেকে মেয়েটি তাকে ডাকে, কিন্তু ইয়াস শোনে না। ইয়াস দ্রুত গাড়ি চালিয়ে রায়ানের বাড়িতে পৌঁছায়। রায়ানের কথা অনুযায়ী এটাই তার বাড়ি হওয়ার কথা। ইয়াস বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। একটু পর শারমিন সুলতানা দরজা খোলেন। শারমিন সুলতানা ইয়াসকে দেখে অবাক হয়ে যান। তিনি কখনো কল্পনাও করেননি ইয়াস তাদের বাড়িতে আসবে। এসো ইয়াস। আন্টি, হীর কি এই বাড়িতে? শারমিন সুলতানা জবাব দেন না। হঠাৎ ওপর থেকে হীর নিচে নেমে আসে। ইয়াস তাকে দেখে বাড়ির ভেতরে ঢুকে যায়। আমার সাথে কথা কেন বন্ধ করেছো হীর? আপনার সাথে কথা বলে আমার লাভ কি? এভাবে কেন কথা বলছো? আপনি কি করে আশা করেন আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলবো? হীরের চিৎকারে রায়ান তার রুম থেকে বের হয়ে আসে। আপনি প্রমাণ করে দিলেন ভালোবাসা কখনো সত্যি হয় না। অবশ্য আমার আগে থেকেই সেটা বোঝা উচিত ছিল। কি বলছো হীর? কি করেছি আমি? ইয়াসের কিছু বলার আগেই রায়ান নিচে নেমে আসে। আরে ইয়াস। ইয়াস তার উত্তর দেয় না। হীর ইয়াসের সামনে দাঁড়ায়। এরপর সে তার গ্যালারি বের করে ইয়াসকে কয়েকটা ছবি দেখায়। ছবিগুলো দেখে ইয়াসের শরীর কেঁপে ওঠে। সে বুঝে উঠতে পারে না সে কি বলবে। কি এগুলো? বিশ্বাস করো হীর, আমি এসবের কিছুই জানি না। তাই নাকি? তাহলে জ্যোতি যে আপনার সাথে আমেরিকা গিয়েছিল সেটা আমাকে বলেছিলেন? যখন জিজ্ঞেস করেছিলাম না কেন বলেছেন উত্তর দিন। কারণ আমি জানতাম তুমি রাজি হতে না। কিন্তু আমি কি করতাম বলো? ওকে আমার প্রয়োজন ছিল। কিসের জন্য? ব্যবসা না রাতে? হীর। ইয়াস চিৎকার করে ওঠে। হীর বলে, আমি আর কিছুই শুনতে চাই না, চলে যান। আর কখনো আমার কাছে আসবেন না। হীর, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? কিসের বিয়ে? আমার বিয়ে হয়ে গিয়েছে। ইয়াস বিশ্বাস করে না। সে বলে, মজা করছো হীর? আমি মজা করছি না। এই শুক্রবারই রায়ানের সাথে আমার বিয়ে হয়েছে। আর খুব শীঘ্রই আমি এই বাড়িতে একেবারের জন্য চলে আসব। ইয়াস জবাব দেয় না। সে হতভম্ব হয়ে তাকিয়ে রয়। আমি কোনো ধোঁকাবাজের জন্য অপেক্ষা করতে চাই না। ইয়াস রায়ানের দিকে তাকায়। এটা কি সত্যি? রায়ানকে এই প্রশ্ন করা মাত্রই রায়ান অন্যদিকে ফিরে হ্যাঁ বলে। ইয়াস অবাক হয়ে যায়, এতটাই অবাক যে তার হৃদয় পাথর হয়ে যায়। সে বলে, বিশ্বাস করো হীর, আমি তোমাকে ধোঁকা দেইনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। জ্যোতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই সব ছবি মিথ্যে।
চুপ করে রয়। ইয়াশ দ্রুত বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। সে ঘন ঘন শ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। এরকমটা তো হওয়ার কথা ছিল না। সে বারবার জ্যোতিকে কল দিতে লাগে, কিন্তু জ্যোতির ফোন অফ। সে রাগে ফোন গাড়ির সিটে রেখে দেয়। তার শরীর ক্লান্ত হয়ে আসছে। বাড়ির সামনে আসতে সে তার মাথা গাড়ির স্টিয়ারিং এর উপর রেখে চোখ বন্ধ করে। সে চোখ বন্ধ করে রাখলো আর তার শ্বাস যতক্ষণ চলতে থাকে। সকাল সকাল পিয়াসা বসে আছে হীরের জন্য। হীর তার রুম থেকে বের হয়। সে মাত্রই ঘুম থেকে ওঠে। রুমে গেলি না যে? ভাবলাম এখানে অপেক্ষা করি। বাদ দে, শুনলাম ইয়াশ ভাইয়া নাকি এসেছে। হ্যাঁ, দেখা হয়েছে? মামার বাড়ি ছিলাম, ওখানে গিয়েছিল। রায়ান ভাইয়ের সাথে ঝামেলা হয়নি তো? না। কিছু বলেছে? বারবার বলছিল এসব মিথ্যে, সব সাজানো। আমারও মনে হয় সব মিথ্যে। ইয়াশ ভাই এমনটা করতে পারে না। তোর উচিত ছিল না হুট করে বিয়েটা করার। কিছু শুনতে চাই না, আজকে হসপিটালে যাব, তুই আসতে পারিস। হীর কথাটা বলে নিজের রুমে যায়। পিয়াসা সেখানেই বসে রয়। হাফসার রহমান তার সামনে এসে তাকে আশ্বাস দেয়। অন্যদিকে ইয়াশ সকাল হতেই অফিসে এসে হাজির হয়। সে রাতে বাসায় যায়নি। যে পোশাক পরে এসেছিল সেটা পরেই সে অফিসে এসেছে। ইয়াশের চোখ দুটো লাল হয়ে আছে। সে এসেই দারোয়ানকে জিজ্ঞেস করে জ্যোতির কথা। উত্তরে দারোয়ান বলে জ্যোতি অফিসেই। ইয়াশ দ্রুত গতিতে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সকলকে জিজ্ঞাসা করে করে সে দেখে জ্যোতি অফিসের লোকদের সাথে কথা বলছে। ইয়াশ তাকে ডাক দেয়। জ্যোতি। ইয়াশের ভয়ানক ডাকে জ্যোতি তার দিকে এগোয়। সাথে সাথে ইয়াশ প্রচন্ড জোরে তার গালে চড় বসিয়ে দেয়। সকলের নজর তাদের দিকে। জ্যোতি চোখ গোল করে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ? ইয়াশ রাগে ফেটে পড়ছিল। সে জ্যোতিকে আরো একটা চড় মারতে নিলে হঠাৎ কেউ এসে তার হাতে ধরে। সঙ্গে সঙ্গে সে পিছে ফিরে পরিচিত একজনের মুখ দেখতে পায়। ইয়াশ পিছে ঘুরেই রায়ানকে দেখতে পেয়ে খানিকটা অবাক হয়ে যায়। রায়ান বলে ওঠে, রাগের মাথায় উল্টাপাল্টা কাজ করবেন না ইয়াশ। আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে অনুমতি নিব না। আমি জানি আপনার আমার উপর অনেক রাগ, কিন্তু আমার কথাটা শুনুন। কোন সাহসে আমার অফিসে এসেছো তুমি? রায়ান জবাব দেয় না। ইয়াশ জ্যোতির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করে, কেন এমনটা করেছো তুমি? হীরের সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোমার লাভ কি? কি বলছো ইয়াশ? আমি কিছু বুঝতে পারছি না। ইয়াশ রেগে জ্যোতির দিকে তেড়ে আসতেই সকলে এসে ইয়াশকে শক্ত করে ধরে। রায়ান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এই ফাঁকে জ্যোতি অফিস থেকে বেরিয়ে যায়। সে জানে এখানে থাকলে তার আরও বিপদ বাড়বে। ইয়াশ এক গ্লাস পানি পুরোটা শেষ করে রায়ানের দিকে তাকায়। ইয়াশ, শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। ইয়াশ ধীরে ধীরে নিজেকে শান্ত করে। হীর ভুল করেছে আমি জানি। ওর আগের মাথায় ভুল দিকে পা বাড়িয়েছি। হীরের কাছে যেদিন সেই ছবিগুলো আসে সেদিনই ও বলতে থাকে ও ইয়াশকে না বরং আপনাকে বিয়ে করবে। ব্যাপারটা সকলকে চিন্তিত করে ফেলে। হীরের জোরাজুরি আর হুমকি দুমকিতে অবশেষে আমাকে রাজি হতে হয়, কিন্তু ও নিজেও বুঝতে পারে না ও কি করছে। পিয়াসা ওকে অনেকবার বোঝায়, কিন্তু হীর বারবার সবাইকে ছেড়ে চলে যাবে বলে ভয় দেখায়। ইয়াশ বলে, আমি এখন কি করব রায়ান? কি করে হীরকে বোঝাবো? রায়ান চুপ করে রয়। সে কিছু একটা ভাবতে থাকে। সে জানে কখনোই অন্যকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না। হীরকে বিয়ে করে সে কখনোই সুখী হতে পারবে না। রাত 10:30 তখন। বাড়ির সামনে গাড়ি পার্ক করে জ্যোতি নেমে যায়। রাস্তার চারিদিক অন্ধকার। সে অনুভব করে আশেপাশে কেউ আছে। ভয়ার্ত চোখে চারিদিকে তাকাতেই হঠাৎ কয়েকজন লোক এসে তার হাত মুখ ও চোখ বাঁধে। জ্যোতি চিৎকার করার চেষ্টা করে, কিন্তু মুখ বাধায় সে চিৎকার করতে পারছিল না। এক পর্যায়ে তার সারা শরীর অবশ হয়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় 35 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে। চার দেয়ালের রুমের চারদিক অন্ধকার। কেবল ওপরে একটা ছোট্ট টিউবলাইট জ্বালানো। জ্যোতি চোখ মেলে। মাথাটা ধরে গেছে তার। আশেপাশে কেউ নেই কেন? ভয় লাগতে শুরু করে তার। হঠাৎ রুমের দরজা খুলে একজন মহিলা এবং পুরুষ প্রবেশ করে। জ্যোতি তাদের চেনে না। লোকটি তার পকেট থেকে একটা টেপ রেকর্ডার বের করে টেবিলে রাখে। অপরদিকে মহিলাটি তার সামনে বসে পড়ে। জ্যোতি,
আপনি আমার নাম জানলেন কি করে? মহিলাটি উত্তর দেয় না। আমাকে বলো, হীরের ছবিগুলো তুমিই পাঠিয়েছো তাই না? আশ্চর্য, আপনি জেনে কি করবেন? আর আমি কেনই বা পাঠাবো? বলো, তুমি পাঠিয়েছো? জ্যোতি জবাব দেয় না। মহিলাটি আরও 2বার জিজ্ঞেস করে, তাও জ্যোতি কিছু বলে না। হঠাৎ মহিলাটি দাঁড়িয়ে জ্যোতির কপালে তার পকেট থেকে বের করা বন্দুক তাক করে। জ্যোতির আত্মা তখনই বের হওয়ার উপক্রম। এখানে যদি তোমাকে গুলি করে লাশটা জঙ্গলে ফেলে দিই তাহলে কেউ টের পাবে না। জ্যোতির ঘাম ছুটে যায়। আমার প্রশ্নের জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ছবিগুলো হীরকে পাঠিয়েছি। হু হু করে কেঁদে দেয় জ্যোতি। কেন? কারণ আমি ইয়াসকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম ইয়াস কোনো মতেই আমার প্রেমে পড়বে না, তাই ঠিক করেছি হীরকে ইয়াসের কাছ থেকে সরিয়ে দিব। ছবিগুলো তুলেছো কি করে? নাইট ক্লাবের ছবিটা আমি আমার এক বন্ধুকে দিয়ে তুলেছিলাম। আমি সেদিন মাতাল হওয়ার অভিনয় করেছিলাম। ইয়াস তখন বিজনেস মিটিংয়ে আমাকে খুঁজে না পেয়ে নাইট ক্লাবে আসে। আর পরেরগুলোও আমার বন্ধু তুলেছে। ইয়াসকে কফির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ওকে ওর রুমে পাঠাই। ঘুমের তালে ও দরজা অফ করতে ভুলে যায়। তখন ছবিগুলো আমি তুলিয়ে হীরকে পাঠাই। মহিলাটি উঠে যায়। সে পাশের ওই পুরুষ লোকটিকে ইশারা করে। লোকটি ইশারায় বলে যে রেকর্ড সে করছে। এরপর দুজনে রুম থেকে বেরিয়ে যায়। জ্যোতি পেছন থেকে চিৎকার করতে শুরু করে তাকে বের করার জন্য, কিন্তু তারা জ্যোতির কথাকে তোয়াক্কা করে না। বাইরে ইয়াশ আর রায়ান দাঁড়িয়ে। তাদের দুজনকে রুম থেকে বের হতে দেখে রায়ান দাঁড়িয়ে যায়। সবকিছু ঠিকঠাক মতো রেকর্ড করা হয়েছে? লোকটি হ্যাঁ বলতেই রায়ান বলে টেপ রেকর্ডারটি তার সঠিক জায়গায় পৌঁছে দিতে। অন্যদিকে মহিলাটি জ্যোতির কথা বলতে ইয়াশ বলে তার ব্যবস্থা খুব শীঘ্রই হবে। স্তব্ধ হয়ে হীর এক জায়গায় বসে রয়েছে, তার হাতে রায়ানের পাঠানো টেপ রেকর্ডার। হীরের নিজের প্রতি আফসোস হচ্ছে, না জেনে শুনে সে ইয়াশকে অবিশ্বাস করল। এরপর ভুল একটা পথে পা বাড়ালো। সে কি দুটো মানুষের জীবন নষ্ট করলো না? রায়ানকে সে কি জবাব দেবে? হঠাৎ হীরের রুমে রায়ান প্রবেশ করে। বসো। রায়ান বসে যায়। শুনেছো? হ্যাঁ। কি সিদ্ধান্ত নিলে? হীর জবাব দেয় না। হীর, আমি জানি তুমি আফসোস করছো, কিন্তু আমিও চাই তুমি যেখানে সুখী হবে সেখানে যাও। তুমি ইয়াসের সাথেই সুখী হবে, আমার বিশ্বাস। রায়ান ভাই, আমাকে নিয়ে চিন্তা করো না, ইয়াস তোমার জন্য অপেক্ষা করছে। হীর উঠে যায়। সে বাড়ি থেকে বের হতেই গাড়ি নিয়ে রওনা হয় ইয়াসের বাড়ি। ইয়াস তখন বাড়ির বাগানে বসে। সে আকাশের দিকে চেয়েছিল, তার চোখ হীরকে খুঁজছে। অবশেষে কিছুই না, সন্ধ্যা তারা, মুগ্ধ চাঁদ, এমনকি তুমিও না। হঠাৎ বাড়ির বাইরে গাড়ি আসার শব্দ শুনল। হীর ধীর পায়ে বাড়ির দারোয়ানকে বলে বাগানের দিকে পা বাড়ায়। ইয়াস সেদিকে তাকায়। সে ভুল দেখছে না তো? এটাই কি তার প্রেমময় প্রেয়সী? ইয়াস দাঁড়িয়ে যায়। আমি এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাকে অবিশ্বাস করার শাস্তি পেয়েছি। আমি অনুতপ্ত। ইয়াস মুচকি হাসে। সে হীরের দিকে তাকায়। আমি আবারও আমার সর্বনাশ দেখছি হীর, যেই সর্বনাশ আমি বারবার চেয়েছি আর আবারও ফিরে পেয়েছি। আমি এই সর্বনাশ নিয়েই সারা জীবন কাটাতে চাই। হীর হেসে ফেলে, বলে, প্রেমময়ী প্রেয়সীরা কখনো হারায় না। কয়েক মাস পর শারমিন সুলতানা হসপিটালে ভর্তি। তিনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, কিন্তু এবার বেশ জটিল অসুখ ধরা পড়েছে তার। ফারজানা খান রান্না করে নানান পদের খাবার শালুককে দিয়ে হসপিটালে পাঠিয়েছে। কয়েক মাস পর হীর আর ইয়াসের বিয়ে। যাক, ভালো হয়েছে যে রায়ান আর হীরের বিয়েটা বেশ গোপনীয় ছিল। ফারজানা খান এখনই আয়োজনের প্ল্যান করেছেন। ইরফান আর আহনাফও শীঘ্রই দেশে আসবে। শালুক কেবিনে প্রবেশ করতেই শারমিন সুলতানা তার দিকে তাকায়। শারমিন সুলতানা তাকে দেখে খুশি হন। এসো। এখন আপনার কি অবস্থা আপা? আগের থেকে অনেকটা ভালো। ফারজানা আপা আপনার জন্য খাবার রান্না করে দিয়েছে। আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ দিও, এত কষ্ট করে এত কিছু রান্না করার জন্য। শালুক শারমিন সুলতানার পাশে চেয়ারে বসে। আমি কি খাবার বের করব?
শালুক ব্যাগ থেকে টিফিন বক্স বের করতে নিলে শারমিন সুলতানা তার হাত ধরে। তোমার সাথে কিছু কথা আছে শালুক। জি বলেন। শারমিন সুলতানা বসেন। তিনি বলেন, জানি না তুমি আমাকে কেমন নজরে দেখবে, কিন্তু সত্যিটা হলো সত্যিটা কি আপা? সত্যিটা হলো রাইয়ান আমার না, বরং তোমার ছেলে। শালুক চুপ করে রয়, সে কিছু বলে না। শারমিন সুলতানা তার হাত ধরে। কিছু বলছো না যে? কারণ আমি জানি রায়ান আমার ছেলে। শারমিন সুলতানা বড়সড় একটা ধাক্কা খায়। কি করে? কয়েক মাস আগে রায়ানের সাথে একজন লোক দেখা করতে আসছে ওর অফিসে। ওই যে আপনাদের কোম্পানিতে আগে ছিল, সাগর নাম। উনি এসে রায়ানকে সব বলে দেয়। শারমিন সুলতানা পুনরায় ভরকে ওঠেন। সাগর এসেছিল? হ্যাঁ, সেদিন রাতে রায়ান আমাদের বাড়িতে আসে এবং ও খুব রেগেছিল। বলেছিল আর কখনোই আপনার সাথে কথা বলবে না। কিন্তু আমি প্রচণ্ড খুশি ছিলাম। বিশ্বাস করেন আপা, আমি একটু আপনার উপর রেগেছিলাম না। কারণ আমি বুঝতে পেরেছিলাম যদি আজ রায়ান আমার কাছে থাকতো, হয়তো বা ও এত ভালো মানুষ হয়ে উঠতে পারতো না। ও এত শিক্ষিত হতে পারতো না, এত মা ভক্ত হতে পারতো না। আমি ওকে ঠিকমতো মানুষ করতে পারতাম না। এর থেকে ভালোই হয়েছে ও আপনার মতো একজন মা পেয়েছে। মানে রাইয়ানও অনেক আগে থেকে জানে? হ্যাঁ আব্বা। শারমিন সুলতানা থ হয়ে যায়। এত কিছুর পরেও শালুক আর রায়ান একটুও তার ওপর রাগ করেনি। হয়তোবা তার শেষ সময় এসেছে। শেষ সময় হয়তোবা তারা শারমিন সুলতানাকে কষ্ট দিতে চান না। শারমিন সুলতানার চোখ থেকে পানি ঝরতে লাগে। তিনি পুনরায় বিছানায় শুয়ে পড়েন। শালুক তার হাতের ওপর হাত রাখে। আপা, আমি আমার মনের শখ পূরণ করতে পেরেছি। আমার ছেলে আমাকে মা ডেকেছে, এখনো তাই ডাকে। আমার আর কিছু চাওয়ার নাই। শারমিন সুলতানা মুচকি হাসেন। আমার কলিজা, আমার রাইয়ান, ওকে দেখে রেখো শালুক। সব সময় যেন ও সুখে থাকে। একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিও, আমার সোনামণি। শালুক কেঁদে দেয়। শারমিন সুলতানা চুপ করে শুয়ে রয়েছেন। রায়ান বাইরে সবকিছু নিস্তব্ধ। আপা, বলো শালুক। আপনি রায়ানের মা। এত বছর ওকে লালন পালন করেছেন, কখনো নিজেকে ওর মায়ের জায়গা থেকে বিচ্ছেদ হবেন না। শারমিন সুলতানা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি থাকতে চান রায়ানের সাথে, কিন্তু পাপের শাস্তি তো তাকে নিতেই হবে। তিনি চোখ বন্ধ করেন। তার কানে রায়ানের গলার শব্দ। সে ছোট্ট মা, মা, আমি ব্যথা পেয়েছি, আমাকে আদর করে দাও।